14টা আইএসএল টিম, 91টা ম্যাচ এবং একজন চ্যাম্পিয়ন। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 সিজন। ট্রাঙ্কেটেড সিজন, প্রথমবারের মতো আমরা দেখব সিঙ্গেল লেগ ম্যাচ হচ্ছে। আমাদের কাছে সুযোগ থাকবে না, আমাদের টিম যেমনই পারফরমেন্স করুক না কেন, আবার টিমকে বলা আবার আসিস, আবার দেখে নেবো, কিংবা একটু খারাপ হলে ঠিক আছে পরের বার দেখা যাবে, সুযোগ থাকছে না। একটাই ম্যাচ হবে, আর একটা ম্যাচেই আমরা সবাই চাইবো আমার পছন্দের টিম যেন অপোনেন্টকে হারিয়ে 3 পয়েন্ট ঘরে তোলে। 3 মাস ধরে চলা লিগ আমাদের জন্য কতটা এক্সাইটিং হবে সে তো সময়ই বলবে, কিন্তু কাল থেকে অন্ততপক্ষে আমরা মেতে যাব ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে। সেই রিলেটেড বেশ কিছু লেটেস্ট আপডেট রয়েছে, এবং রয়েছে আগামীকাল হতে চলা বিকেল 5টায় ইনাগুরাল ম্যাচ মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্সে। মোহনবাগানের কেমন স্টার্টিং 11 হতে পারে সেই নিয়ে আমার একটা ছোট্ট প্রেডিকশন। দেখো, ভিডিও শুরুতে যে বিষয়টা আমার বলার রয়েছে যে আগামীকাল যেমন আইএসএল শুরু হচ্ছে, ঠিক আগামীকাল এবং পরশু কিন্তু বৈদ্যবাটিতে হবে বৈদ্যবাটি রাইজিং স্টার্স কাপ 2.0। আন্ডার 17 কিছু বাচ্চাদের নিয়ে 8টা স্কুল মাঠে নামবে একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং যারা এই চত্বরে থাকো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বৈদ্যবাটি চলো, বৈদ্যবাটিতে গিয়ে দেখা হবে। ডিটেলস অবশ্যই আমি কমিউনিটি ট্যাবের পোস্ট শেয়ার করে দেবো আগামীকাল সকালে, এবং সেখানে থাকলে আমি আসছি, দেখা হবে, কথা হবে, ফুটবল নিয়ে আড্ডা হবে। এবং সর্বোপরি যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাঠে নামবে বিভিন্ন স্কুল থেকে, তারা আগামী দিনে স্টার হতেই পারে, তাদেরকে একটু অল্প হলেও উৎসাহ আমরা দিতে পারবো। সো দেখা হচ্ছে বৈদ্যবাটিতে আগামীকাল এবং আগামী পরশু। যাই হোক, ফুটবলে আসবো, ইন্ডিয়ান ফুটবলের কথাতে আসবো। প্রথম যে বিষয়টা বলার রয়েছে যে এতদিনের প্রত্যাশা, এতদিনের অপেক্ষা ফাইনালি আজকে ফুলফিল হয়েছে। আজকে অফিসিয়ালি আমরা জানতে পেরেছি যে ইয়েস, সোনি স্পোর্টসে কিন্তু আইএসএল 2025-26 বা আইএসএল 2026 আমরা দেখতে চলেছি। 91টা ম্যাচ আমরা সোনি স্পোর্টসে টিভির পর্দায় দেখতে পাবো। এবার পার্টিকুলার সোনি স্পোর্টসের কোন চ্যানেল, কোন চ্যানেল এখনও অবধি আমরা জানি না, কিন্তু সোনি স্পোর্টসে দেখতে পাওয়া যাবে। তো আশা করা যায় যে আজকে রাত্রির মধ্যে বা কালকে সকালের মধ্যে পুরো ডিটেল শিডিউল আমরা দেখতে পেয়ে যাব যে কোন চ্যানেলে সোনি স্পোর্টসে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ইন্টারকাশি একটা লেটেস্ট ডেভেলপ করেছে তাদের ইন্টারনাল মিটিংয়ের পর। প্রথমে শোনা গেছিলো যে ইন্টারকাশি কোনো হোম ভেনিউ চুজ করবে না, ইন্টারকাশি সমস্ত ম্যাচ অ্যাওয়ে খেলতে চায়। কিন্তু লেটেস্ট আপডেট বলছে ইন্টারকাশি তাদের 13টা তো নয়, মানে যতগুলোই হোম ম্যাচ পেয়েছে ওরা, অফিসিয়াল যতগুলো হোম ম্যাচ পেয়েছে বোধহয় 6টার মতো, সেই 6টা হোম ম্যাচ ওরা গোয়ার ফতোরদাতে খেলবে। তো গোয়ার মাঠটাকে ওরা কিন্তু নিজেদের হোম মাঠ হিসাবে আপাতত ধরেই নিয়েছে, এবং কালকেও কিন্তু ওদের ম্যাচটা শুরু হচ্ছে গোয়াতেই। তো গোয়াতেই ওরা ওদের নিজেদের বেসটা রাখবে, যেহেতু আমরা জানি যে অলরেডি প্রায় সমস্ত স্টেডিয়ামই তাদের বিভিন্ন সরকাররা অলমোস্ট ফ্রি করে দিয়েছে। কোথাও কোথাও একদম মিনিমাল একটা চার্জ নেওয়া হচ্ছে, কিন্তু সেটাকে ফ্রির আওতাতেই ধরা যেতে পারে। অলরেডি আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, কর্ণাটকে হয়েছে, গোয়াতে হয়েছে। তো সব জায়গাতেই প্রায় হচ্ছে, আরও হয়তো বাকি আপডেটগুলো এসে যাবে। মানে বলা চলে যে 14টা আইএসএল টিম তারা যেখানেই যাদের হোম ম্যাচ খেলুক না কেন, সেই হোম ম্যাচকে কন্ডাক্ট করতে সরকারকে কোনো পয়সা দিতে হবে না। এই ক্ষেত্রে যত রাজ্য সরকার রয়েছে সবাই কিন্তু ক্লাবগুলোর পাশে রয়েছে, অ্যান্ড ইট ইজ এ গুড সাইন যে আলটিমেট আমরা সমস্ত সরকারকে দল মত চিন্তাভাবনার নির্বিশেষে ফুটবলের পাশে পেয়েছি। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। আমরা হয়তো দিনের শেষে একটা পলিটিক্যাল পার্টিকে গালাগাল দিতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই পলিটিক্যাল পার্টি রান গভর্নমেন্ট আমাদের ফুটবল টিমগুলোর পাশে রয়েছে। এটা অনেক দিন থেকেই একজন ফ্যান হিসেবে হয়তো আমাদের দাবি ছিল যে গভর্নমেন্টের পাশে থাকা দরকার। আমাদের এখানে ফুটবলটা এমন একটা সিচুয়েশনে রয়েছে, সেখানে যদি গভর্নমেন্ট পাশে না থাকে তাহলে কিন্তু সাস্টেন করার রাস্তা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়। এর পরের ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল লিগ, সেখানেও কিন্তু ক্লাবগুলো তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যে হোম ম্যাচ আয়োজনের জন্য তারা ছোট মাঠে করবে, সেটাও যেন সরকারের থেকে ফ্রি করে দেওয়া হয়। সেই চেষ্টাও আপাতত সরকার করছে, সেগুলোও কিন্তু ফ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই সিজনে বলা চলে যে সমস্ত টিম, টপ টিয়ার লিগ, লোয়ার টিয়ার লিগ, তারা ম্যাচ আয়োজন করতে গেলে সরকার পয়সা নেবে না। সরকার ফুটবলের পাশে রয়েছে, সমস্ত সরকার, কেন্দ্র রাজ্য ভাই ভাই, চলো একসাথে ফুটবল দেখা চাই। এরপরের যে বিষয়টা সেটা বলতে হবে ইস্টবেঙ্গলের কথা, কারণ ইস্টবেঙ্গলের 16 তারিখে জার্নি শুরু হচ্ছে। ইস্টবেঙ্গল সমর্থকরা দীর্ঘদিন ধরে ওয়েট করেছিল যে টিকিট কবে রিলিজ হবে। দেখো, হোম ভেন্যু যতক্ষণ না ডিসিশনটা ফাইনাল হচ্ছিল ততক্ষণ তো টিকিট রিলিজটা করা যাচ্ছিল না। যতই আমরা বারবার আপডেট পেয়েছি যে কেবিকেতে হবে, কিন্তু ইস্টবেঙ্গল সাবেক কর্তারা তারা জেদ ধরেছিলেন যে না, ভিওআইপিকে মানে সল্টলেক স্টেডিয়ামেই করতে হবে। পরে তো সরকারের তরফ থেকে সবটা ফ্রি হয়ে যাওয়ার জন্য রাস্তাটা আরও ক্লিয়ার হয়ে যায়, এবং টিকিট ছেড়ে দেওয়া হয়েছে।
ডিস্ট্রিক্ট অ্যাপে টিকিট কাটতে পারবে। 100 টাকার টিকিট দিয়ে স্টার্ট হচ্ছে, 100 টাকায় দেখলাম একদম টপ টিয়ারে, তারপর 200 টাকা রয়েছে, তারপর 300 রয়েছে, 400 রয়েছে এবং 1000 টাকা ম্যাক্সিমাম টিকিটের অ্যামাউন্ট রয়েছে। তো টিকিট কাটো, মাঠে যাও, টিমের পাশে থাকো। ইস্টবেঙ্গলের এই সিজনে দর্শকদেরও কিন্তু মাঠে থাকাটা ভীষণভাবে দরকার। আর ইস্টবেঙ্গল সব থেকে বেশি হোম ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে। টোটাল 10টা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল যুবভারতীতে খেলবে, যার মধ্যে 9টা ম্যাচ ইস্টবেঙ্গলের হোম ম্যাচ রয়েছে, আর ডার্বিটাকে ইস্টবেঙ্গল খেলবে অ্যাওয়ে ম্যাচ হিসেবে, বাট সেটা যুবভারতীতেই হবে। তো 10টা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল যুবভারতীতে খেলবে। এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের জন্য। আর ইস্টবেঙ্গলের বাকি পুরো সিজন ওভারভিউ বা সিজন প্রিভিউ যাই, মানে রিভিউ বলবে সিজন প্রিভিউ, আমি সেকেন্ড চ্যানেলে পোস্ট করেছি। কালকে মোহনবাগানের ভিডিও পোস্ট করেছিলাম, বং পিএনপিসি 2.0 ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলোকে চেক করে নিই। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের কথা, কারণ আগামীকাল মোহনবাগান বিকেল 5টায় কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে নামছে, এবং সেখানে মোহনবাগানের জন্য অবশ্যই প্রথম ম্যাচ সবসময় যে কোনো টিমের ক্ষেত্রে টাফ হয়। আজকে সের্জিও লোবেরা তিনি বলে দিয়েছেন যে আমার টিম এই মুহূর্তে পুরো ফিল গুড একটা ওয়েদারের মধ্যে রয়েছে, এবং একটা চ্যাম্পিয়ন টিম যখন মাঠে নামে সেখানে শুধুমাত্র সেই টিমের সাপোর্টার না, অল ওভার ইন্ডিয়ান ফুটবল থেকে সবার কিন্তু নজর চ্যাম্পিয়ন টিমের ওপর থাকে। সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। একটা টিমের সাপোর্টাররা যেমন তাকিয়ে থাকবে, রাইভালসটাও ঠিক তেমন একইভাবে তাকিয়ে থাকবে। এবং দিমিত্রিওস পেত্রাতস প্লেয়ার হিসেবে কিন্তু কথা দিয়েছে সমর্থকদের, এবং সিনিয়র প্লেয়ার হিসেবে কথা দিয়েছে যে সেই পুরনো দিমিকে তারা কিন্তু মাঠের মধ্যে দেখতে পাবে, এবং সেই পুরনো দিমি মাঠের মধ্যে আবারও ফিরে আসার জন্য জোর কদমে লড়াই চালাচ্ছে, লড়াই চালিয়ে গেছে, এবং নতুনভাবে দিমিকে কিন্তু মোহনবাগান জনতা দেখতে পাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে উল্টো দিকে যে টিমটা রয়েছে কেরালা ব্লাস্টার্স, সেখানে 5জন বিদেশি প্লেয়ার রয়েছে। এই 5জন বিদেশি প্লেয়ারকে আমরা খুব একটা চিনি না, খুব একটা আইডিয়া নেই তাদের টিম কীরকম হতে চলেছে, কিচ্ছু আভাস পাওয়া যাচ্ছে না। বেশ কিছু এক্সিস্টিং ডোমেস্টিক প্লেয়ারকে তারা রিলিজ করেছে। সন্দীপের সার্ভিস প্রথম ম্যাচে তারা পাবে না, তো কীরকম স্টার্টিং 11 ওদের ক্ষেত্রে হবে আমি এই মুহূর্তে জানি না, বুঝতে পারছি না। তো কেরালাকে নিয়ে আমি আজকের এই ভিডিওতে কোনো কথা বলতে পারছি না, বলতে চাইছিও না, কারণ ওই হাওয়াতে ঢিল আমি ছুঁড়তে পারবো না। দেখা যাক কালকে ডেভিড কাটালা কীরকম টিম নামান, তারপর থেকে যখন কেরালার ম্যাচগুলো আসবে কেরালা কতটা প্রমিস রাখছে, কতটা এক্সাইটিং টিম হচ্ছে, কতটা ভালো পারফরমেন্স করছে এবং ব্যালেন্স ওয়াইজ কীরকম টিমটাকে দেখাচ্ছে, সেটা কালকে ম্যাচের পর বুঝতে পারবো। পরে যখন আবার কেরালার ম্যাচ হবে তখন কথা বলা যাবে। আমি পার্টিকুলার কথা বলবো মোহনবাগানকে নিয়ে ডিটেলসে যা কিছু বলার সেটা কালকের ভিডিওতে আমি বং পিএনপিসি 2.0 সেকেন্ড চ্যানেলে বলেছি। আজকের এই ভিডিওতে একদম টু দ্য পয়েন্টে আমি ঢুকবো যে বেস্ট স্টার্টিং 11 কীরকম হতে পারে। সের্জিও লোবেরার ফরমেশন কী? সের্জিও লোবেরা ন্যাচারালি যে ফরমেশনটাকে সব থেকে বেশি গুরুত্ব দেন সেটা হচ্ছে 4-2-3-1। মানে ন্যাচারালি তার যেটা সব থেকে বেশি টার্গেট থাকে সেটা হচ্ছে মাঝমাঠকে অনেক বেশি করে হোল্ড করে রাখা, মাঝমাঠকে অনেক বেশি করে কন্ট্রোল করে রাখা। কখনও তিনি আবার 4-3-3তেও চলে যান, সেই ক্ষেত্রে অনেক বেশি মাঝমাঠটা জমাট বাঁধে, সেখানে ডিফেন্স অনেক বেশি সাপোর্ট পায়। তিনি কিন্তু ভেরিয়েশন অলওয়েজ তার ম্যাচের মধ্যে তিনি কিন্তু নিয়ে আসেন, এবং তাকে আমরা যে কারণে চিনি যে ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোক দেওয়ার জন্য অপোনেন্টকে তিনি খুব ভালো রিড করতে পারেন। এর আগে তার আমরা সেই জিনিসগুলো দেখেছি। এবার দেখো, অপোনেন্টকে রিড করা বা অপোনেন্টকে রিড করে একটা নিজের টিমের স্ট্র্যাটেজি বানানো, সেটা তখনই সেই কোচের ক্ষেত্রে খুব সাকসেসফুলি ওয়ার্ক করে যখন তার টিমের ব্যালেন্সটা, তার টিমের যে স্ট্রেংথ রয়েছে সেটা ততটাই না জোরালো হয়। সেটা না হলে কিন্তু যত ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস থাকুক না কেন, সেই জায়গাটা কিন্তু আলটিমেট ফুলফিল করা যায় না। এক্সেপশনাল কেসেস রয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু ফেল করে যায়। মোহনবাগানের ক্ষেত্রে এই সিজনে সেটা হওয়ার চান্স খুবই মিনিমাল, নেই বললেই চলে। পুরোটাই ডিপেন্ড করছে সের্জিও লোবেরার ওপর, এবং ডিপেন্ড করছে প্লেয়াররা সের্জিও লোবেরার সিস্টেম ওয়াইজ কতটা নিজেদেরকে মাঠের মধ্যে রিফ্লেক্ট করাতে পারছে নিজেদের পারফরমেন্সকে। আমি যদি একদম পার্টিকুলার তার যেটা মেন ফরমেশন রয়েছে যে 4-2-3-1 এরকম একটা ফরমেশন, বা 4-3-3 বলা চলে, তার মধ্যে দুজন এমন মিডফিল্ডার থাকবে যার মধ্যে একজনের দায়িত্ব থাকবে নাম্বার 10 রোল প্লে করা, একজনের দায়িত্ব থাকবে সেন্ট্রালি আসার, বক্স টু বক্স খেলার, এবং একজন থাকবে রোমিং পুরো, যার স্ক্রিনিংয়ের কাজ থাকবে, অপোনেন্টকে রিড করার কাজ থাকবে। কখনও সে ডিফেন্সে নেমে আসবে, কখনও মাঝমাঠ হোল্ড করবে, আবার কখনও প্রয়োজনের খাতিরে সে নাম্বার 10-এর রোল নেবে। নাম্বার 10 প্লেয়ারটা কখনও সেকেন্ডারি স্ট্রাইকার হবে। এই যে ভ্যারিয়েশনটা সের্জিও লোবেরার, এটাকে মাথায় রেখে আমি অন্তত পক্ষে ভাবছি যে এই ধরনের একটা স্টার্টিং 11 আসতে পারে। বা সের্জিও লোবেরা এতগুলো স্টার্টিং 11 তিনি প্র্যাকটিস ম্যাচগুলোতে ট্রাই করেছেন না, যে
এটাই লাগবে, এটাই হবে, এটা জোর করে এখনই কেউ বলতে পারছে না। কালকে মোটামুটি বিকেল 4টে নাগাদ আমরা জেনে যাবো, যেহেতু 5টা থেকে ম্যাচ, মানে 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে আমরা স্টার্টিং 11টা পেয়ে যাব। গোল ভিজাল কাইত, কেউ নেই আর। যারা রয়েছে তারা ইয়াং প্লেয়ার, সেখানে জাহিদ রয়েছে, সেখানে প্রিয়াংশ দুবে রয়েছে, তারা কিন্তু ইয়াং, তারা অ্যাসপিরেন্ট, কিন্তু 13টা ম্যাচের জন্য ভিসাল কাইত ইজ দ্য নাম্বার 1। এবং আমরা জানি যে ভিসাল কাইত মোহনবাগান জার্সিতে লাস্ট 3টে সিজনে কি রিমার্কেবল, কি ট্রিমেন্ডাস, কি অসাধারণ পারফরমেন্স দিয়ে আসছে। এবং তার সাথে দুটো সাইড ব্যাক কে কে হতে পারে, 3জন প্লেয়ার রয়েছে, তারাই কিন্তু মূল দাবিদার। আমায় রানাওয়াড়ে, অভিষেক টেকচাম সিং এবং টিমের ক্যাপ্টেন শুভাশিস বোস। আমার মনে হয় যে লেফট ব্যাকে শুভাশিস স্টার্ট করবে, কারণ তার সিনিয়রিটি, তার কোয়ালিটি, তার লিডারশিপ ব্যাপারটাকে ইউজ করতে চাইবেন সের্জিও লোবেরা। এবং রাইট ব্যাকে আমার মনে হয় যে অভিষেক টেকচাম সিং স্টার্ট করতে পারে। তবে যদি একদম কোর ডিফেন্সকেই তিনি মাথায় রেখে শুরু করাতে চান, সেই ক্ষেত্রে আবার আমায় রানাওয়াড়েও স্টার্ট করতে পারে। আমায় কিন্তু এসে রাতারাতি টিমের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে বলেই আপডেট পাওয়া গেছে। সেন্টার ব্যাকে অবশ্যই বলতে হবে মেহতাব সিং, নাম্বার 1 চয়েস ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে, এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে নান আদার দেন অ্যালবার্তো রড্রিগেজ। এই দুজনই স্টার্ট করবে। মূল জায়গাটা হচ্ছে যে সেন্ট্রাল মিডফিল্ড, কারণ সেখানে ন্যাচারালি মোহনবাগানের কোনো বিদেশি প্লেয়ার নেই, কোনো বিদেশি প্লেয়ার নেই। সেখানে 2জন ইন্ডিয়ান প্লেয়ারের ওপর মোহনবাগান পুরোপুরি ভরসা করে থাকবে। কে কে? অবভিয়াসলি অনিরুদ্ধ থাপা এবং তার সাথে আপুইয়া। এবার শুরু থেকে যদি অনিরুদ্ধ থাপা না খেলে, যদি শুরু থেকে সেজ্জোলায় মনে করেন যে আমি একটু ডিফেন্সিভ স্টার্ট করব, তাহলে দীপক টাংরি রয়েছে, অনিরুদ্ধ থাপা বা সাহালের মতো ক্রিয়েটিভ প্লেয়ার তারা পরেও আসতে পারে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে কালকে আপুইয়া এবং থাপা এই কম্বিনেশন দিয়েই হয়তো লোবেরা স্টার্ট করবেন। অ্যাটাকিং মিডফিল্ডে অবভিয়াসলি দিমিত্রিয়স পেত্রাতস। এই মুহূর্তে নিজেকে প্রমাণ করা, নিজেকে আবারও ফিরিয়ে নিয়ে আসার যে তাগিদটা তার মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে ট্রেনিং ম্যাচে দেখা যাচ্ছে। এবং যে জিনিসটা আমার মনে হয় যে এর আগে আমার বলা হয়নি, বলা উচিত ছিল, সেটা হচ্ছে দিমিত্রিয়স পেত্রাতসের রিমার্কেবলি ওয়েট কিন্তু প্রচুর লস করেছে, প্রচুর ছিপছিপে লাগছে। মানে ন্যাচারালি যেটা নিয়ে আমরা বলতাম যে অস্ট্রেলিয়ায় যেত আর বার্গার খেয়েছে মোটামুটি 10 কিলো ওজন বাড়িয়ে চলে আসতো, এইবারে পেত্রাতসকে দেখে মনে হচ্ছে নিজের অনেকটা ওয়েট লস করেছে এবং অনেক বেশি তার মধ্যে স্ট্যামিনা আমরা মাঠের মধ্যে দেখতে পাবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন অপোনেন্ট হচ্ছে কেরালা ব্লাস্টার্স, তখন পেত্রাতসের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্দেহ করার জায়গা নেই। সেই কিছু রিমার্কেবল ছবি, রিমার্কেবল কিছু মেমোরিজ আমাদের কিন্তু মাথার মধ্যে গেঁথে রয়েছে। রাইট উইংয়ে অবশ্যই আমার মনে হয় মনভীর সিং, কিন্তু লিস্টনকেও রেগুলার বেসিসে ট্রেনিংয়ে আমরা রাইট উইংয়ে ইউজ হতে দেখেছি। তো লিস্টন না মনভীর, কাকে ফার্স্ট চয়েস রাইট উইঙ্গার করেন কালকে দেখার বিষয় হবে। লেফট উইংয়ে অবশ্যই কিন্তু রবসন রবিনহো, রেগুলার বেসিসে তাকেই কিন্তু লেফট উইংয়ে আমরা দেখেছি, এবং এই ক্ষেত্রে তাকেই আমরা হয়তো লেফট উইংয়ে স্টার্ট করতে দেখব। এবং সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন, তো পারফেক্ট নাম্বার 9 চয়েস। এবং আমার পার্সোনালি মনে হয় যে এটা মোহনবাগানের জন্য বেস্ট পসিবল স্টার্টিং 11। দেখা যাক কতটা মেলে, কতটা এর সাথে আরও চেঞ্জ হয়, কতটা আরও বেটার মোহনবাগানের পারফরমেন্স আমরা আগের সিজনের তুলনায় এবারে দেখি, কতটা সের্জিও লোবেরার হাতে পড়ে মোহনবাগান ইতিহাস তৈরি করতে পারে, থ্রিপিট করতে পারে, সেটাও দেখার বিষয় হবে। বাকি তোমাদের যা যা বক্তব্য রয়েছে এবং অবশ্যই মোহনবাগানের স্টার্টিং 11 নিয়ে যা প্রেডিকশন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।